আপনি যখন এই ভিডিওতে ক্লিক করেছেন তবে এর মানে হয় আপনি বিজনেস করছেন অথবা বিজনেস শুরু করতে চাইছেন। আপনি যে টাকা ইনকাম করতে চান এবং জীবনে সফল হতে চান এটা তো একদম ক্লিয়ার, রাইট? তো যদি আপনি সত্যিই চান জীবনে ম্যাসিভ সাকসেস পেতে, বিজনেসকে এক্সপ্যান্ড করতে, তবে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ এই ভিডিওতে পরবর্তী কিছু মিনিটের মাঝেই জানতে চলেছেন এক্স্যাক্টলি কোন কোন কারণের জন্য আপনার বিজনেস ব্যর্থ হয়েছে কিংবা ভবিষ্যতে ব্যর্থ হতে চলেছে। আপনি খেয়াল করলে দেখবেন সবাই বড় বড় বিজনেসগুলো কিভাবে সফল হয়েছে তা জানতে আগ্রহী, কিন্তু কেউই ব্যর্থতার গল্প শুনতে চায় না। সবাই টপ 1% বিজনেসম্যানের বিহেভিয়ার জানতে চায়, কিন্তু কেউই বাকি 99% এর ফেল হবার কারণ জানতে চায় না। আমরা সবসময়ই এটা জানতে ইচ্ছুক তারা জিতল কিভাবে, কিন্তু কখনোই এটা জানতে চাই না আসলে আমরা হারলাম কেন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেন, সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি ব্যর্থতা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হবার কিছু ধারণা পাবে। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হতে চলেছে, কারণ এই ভিডিওতে আপনি বড় বড় বিজনেসম্যানরা 5 বছরে কিভাবে 50 কোটি টাকা কামিয়েছে তা না জেনে আপনি কেন 50 বছরেও 5 কোটি টাকা কামাতে পারবেন না তার কারণ জানতে চলেছেন। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। একটি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ভিডিওটি শুরু করি। রাজীব নামের এক ব্যক্তি অত্যন্ত চমৎকার রান্না করতে পারতেন, তাই তার রান্নার প্রশংসাও ছিল সবার মুখে মুখে। বিশেষ করে তার তৈরি মাংস ভাত সবার হৃদয় করেছিল বাজিমাত। তাই সে গত 5 বছর হল বিভিন্ন হোটেলে শেফের কাজ করে চলেছে, কিন্তু সময়ের সাথে সাথে তার মনে হতে থাকে পরিশ্রম তো সব সে করছে, কিন্তু প্রফিট আর ক্রেডিট সব তার বস নিয়ে যাচ্ছে। একদিন তার এক বন্ধুও তাকে বলে, তুই চাইলেই তো নিজের একটা ফুড জায়েন্ট খুলতে পারিস। কথাটা রাজীবের মনে ধরে। সে ভাবে যত যাই হোক রেস্টুরেন্ট তো তার বানানো খাবারের উপরেই চলছে, তাই একজন এমপ্লয়ির মতো স্যালারি নেওয়ার থেকে সে কেন নিজের বস নিজেই হচ্ছে না। যেমন ভাবা তেমন কাজ। সে চাকরিটা ছেড়ে দেয় আর জমানো সেভিংস দিয়ে একটি ফুড জায়েন্ট খোলে এবং নিজের মনের মতো করে তা সাজায়, যার নাম সে দেয় রাজীব রেস্টুরেন্ট। তো শুরুর দিকে তার রেস্টুরেন্টে কেবল চেনা পরিচিত লোকেরাই আসত, তবুও রাজীব পুরো মনোযোগের সাথে তার কাজ করে যেতে থাকে। সে কাস্টমারের কাছে ফিডব্যাকও নিতে থাকে। তো এভাবেই ধীরে ধীরে একটা সময় মানুষের ভিড় বাড়তে শুরু করে, ফলে রাজীবের কাজের চাপ অনেক বেড়ে যায়, যার জন্য সে আর মানুষের থেকে ফিডব্যাক নেওয়ার মতো সময় পায় না। এমনকি রেস্টুরেন্ট পরিষ্কার করার মতো সময়ও আর তার হয়ে ওঠে না, কারণ তার সমস্ত সময় তো কেবল কিচেনে অর্ডার রিপিল করতে করতেই চলে যায়। এমন সময় সে বুঝতে পারে না, এই মুহূর্তে কারো হেল্প না নিলে আর তার চলছে না, যার জন্য সে একজন শেফকে হায়ার করে এবং পুনরায় মার্কেটিং, অ্যাকাউন্ট আর কাস্টমারকে হ্যান্ডেল করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত তার শেফটি ছিল ফাঁকিবাজির ওস্তাদ, তাই কাস্টমারও খাবারের টেস্ট নিয়ে বিভিন্ন কমপ্লেইন করতে শুরু করে। তখন রাজীব ভাবে রান্নার কাজটি তাকে ছাড়া অন্য কাউকে দিয়ে আর হবে না। সে ওই শেফকে বিদায় করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই তার একার পক্ষে এত কিছু ম্যানেজ করা দিন দিন অনেক কঠিন হয়ে ওঠে। বাধ্য হয়ে রাজীব চিন্তা করে, এবার একজন এক্সপিরিয়েন্সড ম্যানেজারকে রাখি আর আমি কিচেনে ফোকাস করি। কিছুদিন সব ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু কাজের বাড়তি চাপের জন্য রাজীবকে দিনে 15 থেকে 16 ঘন্টাও কিচেনে ব্যস্ত থাকতে হতো। সেই সাথে রেস্টুরেন্টের রেন্ট, ম্যানেজারের স্যালারি, র মেটেরিয়ালের খরচ, এসব কিছুর পর যে প্রফিট থাকতো তা দিয়ে তার সংসার খরচ চালানোটাও মুশকিল হয়ে উঠেছিল। অবশেষে 3 বছর লাগাতার চেষ্টা করার পর নিরাশ হয়ে সব জমানো টাকা শেষ করে রাজীব তার রেস্টুরেন্ট বন্ধ করে দেয় ও পূর্বের ন্যায় অন্য এক রেস্টুরেন্টে শেফের কাজ শুরু করে দেয়। এই গল্পটি কেবল রাজীবের নয়, বরং আজকের দিনের অসংখ্য ইয়াংস্টার এন্টারপ্রেনিয়ারের ব্যর্থতার গল্প, যারা অনেক আশা এবং পরিশ্রম নিয়ে বিজনেস শুরু করার পরও কিছু ভুলের কারণে ব্যর্থ হয়। আমি পূর্বের বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছি, ব্যবসায় সফল হবার অন্যতম একটি উপায় হল আপনি সেই ব্যবসার সেক্টরটিতে কিছুদিন চাকরি করুন এবং সমস্ত বিষয়কে শেখার চেষ্টা করুন। যখন আপনার মনে হবে আপনি ওই ফিল্ডের A to Z বিষয়কে শিখে ফেলেছেন, তখন আপনি নিজের বিজনেস শুরু করতে পারেন। এখানে রাজীবও তাই করেছিল। 5 বছর রেস্টুরেন্টে কাজ করার পর সে নিজে একটি রেস্টুরেন্ট খুলেছিল, কিন্তু প্রশ্ন হলো এরপরও সে কেন ব্যর্থ হলো। উত্তর খুঁজতে খুঁজতে চলুন আমরা জেনে নেই স্টার্টআপ কিংবা বড় বিজনেস ব্যর্থ হবার প্রধান 7টি কারণ সম্পর্কে, যে কারণগুলো জানা এবং মানার মাধ্যমে আপনি আপনার বিজনেসকে ভবিষ্যতে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবেন। নাম্বার 1, মানি মেকিং মডেল।
আমাদের মাঝে যারাই বিজনেস শুরু করতে চায় তারাই সবার প্রথমে নিজেদের মানি মেকিং মডেল ঠিক করে। সবার প্রথমে তারা এটা ঠিক করে কি করলে নিজের লাভ হবে বা প্রফিট আসবে। কিন্তু একটি সফল বিজনেস সেখানেই গড়ে উঠবে যেখানে বিজনেসম্যান নিজের নয়, বরং কাস্টমারের লাভের কথা চিন্তা করবে, কাস্টমারের মানি মেকিং মডেল নিয়ে ভাববে। কারণ সফল বিজনেসম্যানরা জানে তাদের সফলতা নির্ভর করে কাস্টমারের সফলতার ওপর। তো সবার প্রথমে আপনাকে কাস্টমারের দিকে নজর দিতে হবে। কাস্টমারের প্রফিট, কাস্টমারের ইকুইটি, কাস্টমারের প্রোডাক্টিভিটি, কাস্টমারের গ্রোথ, কাস্টমারের রেভিনিউ, কাস্টমারের ভ্যালু, এইসব বিষয় ঠিক করতে হবে। সবসময় মাথায় রাখতে হবে কি করলে আমার এবং আমার বিজনেসের মাধ্যমে কাস্টমার বেশি থেকে বেশি সুবিধা পাবে। 90s নেটফ্লিক্স আর ব্লকবাস্টারের কাহিনী তো আপনারা সবাই জানেন। ব্লকবাস্টার যেখানে সিডি ডিভিডিতে মানুষকে মুভি দেখাতো, সেখানে নেটফ্লিক্স চিন্তা করেছিল আমি মানুষকে অনলাইনের মাধ্যমে মুভি দেখাবো। ব্লকবাস্টার যেখানে কেউ সিডি ডিভিডি দিতে 2-1 দিন দেরি করলে তাকে এক্সট্রা 10-20 টাকার জরিমানা করত, সেখানে নেটফ্লিক্স চিন্তা করেছিল আমি আমার কাস্টমারকে কিভাবে আরো বেশি থেকে বেশি সুবিধা দিতে পারবো। ব্লকবাস্টারের সিডি নেওয়ার জন্য দোকানে যেতে হতো, অন্যদিকে নেটফ্লিক্স মানুষের ঘরে ঘরে পৌঁছে যেত। ব্লকবাস্টারে আপনাকে খুঁজতে হতো আমি কি দেখব, আর নেটফ্লিক্স আপনার সামনে শো করে আপনার কি দেখা উচিত। ব্লকবাস্টারে সিডি ডিভিডি চুরি হওয়ার সম্ভাবনা থাকত, কিন্তু নেটফ্লিক্সে এমন কোনো সম্ভাবনা নেই। ব্লকবাস্টারের মানি মেকিং মডেল ছিল মানুষের থেকে টাকা নেওয়া, আর নেটফ্লিক্সের মানি মেকিং মডেল ছিল মানুষকে ভ্যালু দেওয়া। তো দুজনের ডিফারেন্ট চিন্তা ধারণার জন্য আজ তাদের অবস্থান কোথায়? বর্তমানে নেটফ্লিক্স 28 কোটি সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলেছে, আর ব্লকবাস্টারের নাম পুরোপুরিভাবে মুছে গেছে। তাই যে কোনো বিজনেসকে সফল করতে সবার প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে নিজের নয়, বরং কাস্টমারের প্রফিট এবং সুবিধার দিকে। নাম্বার 2, নেগেটিভ ক্যাশ ফ্লো। যে কোনো বিজনেস ফেল হবার পেছনে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হিসেবে কাজ করে এই নেগেটিভ ক্যাশ ফ্লো। বিজনেসে এই কথাটি আছে, কম প্রফিটে ব্যবসা করুন, কিন্তু বাকিতে নয়, কারণ বাকির নাম ফাঁকি। কেননা হতে পারে আপনার বুক অফ অ্যাকাউন্টে প্রফিট লেখা থাকছে, কিন্তু আপনার পেমেন্ট ডিলের পর ডিলে হতে থাকছে। মার্কেটে সব সময় টাকা পড়ে থাকছে, কাস্টমারের থেকে আপনি টাকা ঠিকভাবে তুলতে পারছেন না। তো এটাই হলো নেগেটিভ ক্যাশ ফ্লো, যা একটি বিজনেসকে ঘুণে ধরা কাঁচা বাঁশের মতো নষ্ট করে ফেলে। তাই বিজনেস করার ক্ষেত্রে এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন, কারণ নেগেটিভ ক্যাশ ফ্লোর কারণে আজকাল অসংখ্য স্টার্টআপ ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন askme.com, অ্যালেনপ্যাড, ফ্যাশিওনারা, ফ্র্যাঙ্কলিমি, যারা অনেক বড় এবং ভালো স্টার্টআপ ছিল, কিন্তু নেগেটিভ ক্যাশ ফ্লো তাদের বিজনেস শেষ করে দিয়েছে। তাই সবসময় চেষ্টা করুন যে প্রোডাক্টটি বিক্রি করছেন তার পেমেন্ট অ্যাডভান্স বা টাইমলি নেওয়ার। নাম্বার 3, ল্যাক অফ ট্যালেন্টেড ম্যান পাওয়ার। একদম সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের সন্তান বিন্নি বানসাল, যে আইআইটি দিল্লিতে ইঞ্জিনিয়ারিং করে এবং এরপর অ্যামাজন ইউএসএতে জব করার অফার পায়। সে দ্রুত সুযোগটা লুফে নেয়, কারণ তার উদ্দেশ্য সেখানে গিয়ে চাকরি করা নয়, বরং তার ব্রেনে চলছিল ভয়ঙ্কর একটি প্ল্যান। তো সে ইউএসএ যাওয়ার পর তার আইআইটির এক ব্যাচমেট সচিন বানসালের সাথে পরিচিত হয়। তো দুজনে মিলে অ্যামাজনের বিজনেস পলিসি জানতে শুরু করে। তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে প্রতিটি বিষয়, কিভাবে প্রবলেম সলভ করতে হয়, কিভাবে বিজনেস বিল্ড করতে হয়, কিভাবে এমপ্লয় ম্যানেজ করতে হয়, কিভাবে ফাইন্যান্স ঠিক রাখতে হয়, কিভাবে বিজনেস এক্সপ্যান্ড করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এরপর যখন তাদের মনে হয় তারা সবকিছু শিখে গেছে যা তাদের প্রয়োজন ছিল, তখন তারা ইন্ডিয়াতে ব্যাক করে। সালটা ছিল 2007। তারা বেঙ্গালুরুর একটি ছোট্ট ফ্ল্যাট থেকে তাদের বিজনেস জার্নি শুরু করে এবং কোম্পানির নাম দেয় ফ্লিপকার্ট। বর্তমান সময়ে ফ্লিপকার্ট ইন্ডিয়াতে অ্যামাজনকে কঠিনভাবে টক্কর দিচ্ছে। জানলে অবাক হবেন, বর্তমানে তাদের কোম্পানির নেটওয়ার্থ $40 বিলিয়ন পৌঁছে গেছে। অথচ এই কোম্পানির শুরুটা তারা করেছিল মাত্র 4 লাখ টাকা হাতে নিয়ে। তাই সঠিক নলেজ এবং সঠিক টিম বিল্ড করতে পারলে আপনার সফলতা সুনিশ্চিত। আমাদের স্টোরির হারুন সঠিক টিম এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারেনি বলে ব্যর্থ হয়েছে। যদি তাকে হেল্প করার মতো আরও একজন ট্যালেন্টেড পারসন থাকতো, তবে হয়তো তার গল্পটাও অন্যরকম হতে পারত। নাম্বার 4, নেগেটিভ মার্জিন।
অনেক সময় নতুন উদ্যোক্তারা ব্যবসায় সফল হতে গিয়ে তাদের প্রোডাক্ট সস্তায় বিক্রি করতে শুরু করে। এমনকি কিছু ক্ষেত্রে তারা তাদের ক্রয়মূল্যের নিচে পর্যন্ত বিক্রয় মূল্যকে নামিয়ে নিয়ে আসে। তারা ভাবে শুরুটা না হয় লস দিয়েই করলাম, পরে বিজনেস চলতে শুরু করলে সব পুষিয়ে নেব। মনোযোগ দিয়ে শুনুন, যদি শুরু থেকেই আপনি আপনার প্রোডাক্টকে এত কম মূল্যে বিক্রি শুরু করেন, তবে প্রচুর সম্ভাবনা রয়েছে আপনার বিজনেস ভবিষ্যতে ক্লোজ হতে চলেছে। দেখুন, টেকনিকটা অসামান্য এবং এটি কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিভাবে এই টেকনিক কাজে লাগাতে হয় তা আপনাকে জানতে হবে। এক্সপার্টদের মত অনুসারে আপনি প্রোডাক্ট প্রতি কম প্রফিট করতে পারেন, কিন্তু লসে বিক্রি করা ঠিক নয়। তাই প্রথম থেকেই প্ল্যান করে রাখুন কখন এবং কিভাবে আপনি আপনার মার্জিনকে কভার করবেন। নাম্বার 5, অ্যান্টি ব্যারিয়ার। ব্যবসায় সবসময় আপনাকে অ্যান্টি ব্যারিয়ার তৈরির চেষ্টা করতে হবে, যেন অন্য কেউ আপনাকে কপি করতে না পারে বা বড় কোনো বিজনেসম্যান এসে আপনার বিজনেসকে শেষ করতে না পারে। মানে অ্যান্টি ব্যারিয়ার এমন একটি প্রসেস যার মাধ্যমে আপনি আপনার বিজনেসের কম্পিটিশনকেই শেষ করে ফেলেন এবং বিজনেসে মনোপলি ক্রিয়েট করে ফেলেন। বর্তমান মার্কেটের দিকে তাকালে দেখবেন কোথাও একটি শপ ভালো চলল, তো সেখানে আরো 10টি নতুন একই শপ তৈরি হয়ে গেল। কোথাও একটি আইসক্রিম শপ ভালো চলল, তো তার পাশে আরো 10টি আইসক্রিম শপ ওপেন হয়ে গেল। কোথাও একটি বিরিয়ানির দোকান ভালো চলল, দেখা দেখি আরো 5 জন সেটাই শুরু করলো। তো এই যে ব্যবসার প্রসেস, এখানে কোনো অ্যান্টি ব্যারিয়ার নেই, যার ফলে মার্কেটে প্রচুর কম্পিটিশন শুরু হয়ে যায়। তাই টিকে থাকতে গেলে বাধ্য হয়ে আপনাকে ডিসকাউন্ট কিংবা বাকিতে প্রোডাক্ট দিতে হয়। আর এই সমস্যার সমাধান করে অ্যান্টি ব্যারিয়ার। ফান্দে পড়িয়া বগা কান্দেরে মুভির শেষের দিকে আপনারা সোহমকে একটি কাঠের তক্তার সাহায্যে ভাঙা ব্রিজ পার হতে দেখেছেন, এবং পার হবার পর সে তার পা দিয়ে ঠেলে তক্তাটি পানিতে ফেলে দেয়, যেন আর কেউ ব্রিজ পার হয়ে তাকে ধরে ফেলতে না পারে। তো এটাই হলো অ্যান্টি ব্যারিয়ার, যার মাধ্যমে অন্যদের আপনার কাছে পৌঁছানোর রাস্তা বন্ধ হয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে অ্যান্টি ব্যারিয়ার ক্রিয়েট করতে পারবেন? প্রথম, ইউনিক প্রোডাক্ট। চলুন এ বিষয়ে কোকাকোলার এক্সাম্পল দেখে নেই। কিছুদিন আগে অবধি কোকাকোলা বা কোক বাংলাদেশের সবথেকে বেশি বিক্রি হওয়া সফট ড্রিঙ্কস ছিল। তাদের সাকসেসের স্টোরি সম্পর্কে কম বেশি সবাই জানে, কিন্তু জানলে অবাক হবেন 1891 থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের পানীয় তৈরির রেসিপি কেউ জানতে পারেনি। আর এই বিষয়টিকে ট্রেড সিক্রেট বলা হয়। তাদের রেসিপি কেবল কিছু গুপ্ত ব্যক্তিই জানে, কিন্তু এই গুপ্ত ব্যক্তি কারা সেটা কেউ জানে না। ঠিক একইভাবে কর্নেল স্যান্ডার্সও ট্রেড সিক্রেট ব্যবহার করেছিলেন কেএফসিতে। তিনি কেএফসিতে এমন রেসিপি ব্যবহার করেছেন যা আর কেউ কখনো জানতে পারেনি। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে সেটা হলো পেটেন্ট অ্যান্ড লাইসেন্স, যেটা করে নিলে আপনার ব্যবসায় আর আপনাকে কেউ কপি করতে পারবে না। যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে মূলত 2 ধরনের মেডিসিন দেখতে পাওয়া যায়। প্রথম জেনেরিক, মানে জেনারেল, যা সবার কাছেই রয়েছে। আর দ্বিতীয় মলিকিউল, যা যদি আপনি পেটেন্ট করিয়ে নেন তবে তা স্পেসিফিক আইটেম হয়ে যায়, আর তা তৈরি এবং বিক্রির রাইট কেবল আপনার কাছেই থাকে। মানে আপনি চাইলে তা 2 টাকা দিয়ে তৈরি করে 1000 টাকায় বিক্রি করতে পারেন। তৃতীয় বিষয়টি হলো ব্র্যান্ড নেম, যেমন প্রাণ কোম্পানি, বসুন্ধরা ইন্ডাস্ট্রি, স্কয়ার কোম্পানি। এরা তাদের ফিল্ডে এমন এক ব্র্যান্ড নেম বানিয়ে ফেলেছে যে এদের নামটাই সবার জন্য অ্যান্টি ব্যারিয়ার। নগদ এবং বিকাশের লড়াইটা তো আপনারা দেখেছেন। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসুন। এমন সব প্রচারণা করেও নগদ কি বিকাশকে হারাতে পেরেছে? না, কারণ বিকাশ নামটাই তাদের জন্য অ্যান্টি ব্যারিয়ার হয়ে গিয়েছিল। এছাড়াও ইকোনমিক্স অফ স্কেল, হাই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, প্রোপ্রাইটারি টেকনোলজি, এর মতো বেশ কিছু উপায় রয়েছে অ্যান্টি ব্যারিয়ার তৈরি করার। আপনি এ বিষয়ে কিছুটা গবেষণা করলে নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন। নম্বর 6, কাস্টমার ফিডব্যাক। বিজনেসের ফেল হবার অন্যতম একটি কারণ হল কাস্টমার ফিডব্যাককে ফিড ফরওয়ার্ডে কনভার্ট করতে না পারা। কাস্টমার যখন ফিডব্যাক দেয় বা কমপ্লেইন করে, তখন আপনি ভাবেন, আরে এ তো নিজের সুবিধার কথাই বলছে, ডিসকাউন্ট চাইছে, আবার অনেক জ্ঞানও দিচ্ছে। আসলে বিষয়টা নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নয়, বরং কমপ্লেইনের মাধ্যমে কাস্টমার আপনাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। সে আপনাকে বোঝাতে চাইছে, ভাই তুই তোর প্রোডাক্টকে একটু পরিবর্তন কর, আমি তোর সাথেই থেকে যাব। মনে রাখবেন, কমপ্লেইন করা কাস্টমারই আপনার বিজনেসকে বাঁচিয়ে রাখে। বিপজ্জনক তো তারা যারা কোনো কমপ্লেইন করে না, কিন্তু চুপচাপ আপনার কম্পিটিটরের কাছে শিফট হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করুন কাস্টমারের ফিডব্যাককে ফিড ফরওয়ার্ডে রূপ দেবার। নম্বর 7, প্রোডাক্ট টাইমিং।
ধরুন আপনি খেয়াল করলেন কোনো একটি বিজনেস সেক্টর অনেক ফাস্ট গ্রো করছে এবং প্রথমজনকে কপি করে যারাও ওই বিজনেসে ঢুকেছে তারাও বেশ ভালোই কামাচ্ছে। তো আপনিও তাদের অনুসরণ করে সেই বিজনেসে প্রবেশ করলেন এবং দেখলেন কম্পিটিশন এত বেড়ে গেছে যে বাকিতে প্রোডাক্ট দিয়ে বা ডিসকাউন্টেও প্রোডাক্ট দিয়ে আপনি সেই কম্পিটিশনকে ম্যাচ করতে পারছেন না। তো একেই বলা হয় রং প্রোডাক্ট টাইমিং। অন্যের উন্নতি দেখে যখন আপনি শেষ সময়ে ওই বিজনেসে প্রবেশ করেন তখন অনেক সময়ই কম্পিটিশন বেড়ে গিয়ে ফলাফল এরকম ভয়ঙ্করী হয়। যেমন সাকিব আল হাসান শেষ সময়ে রাজনীতিতে প্রবেশ করে বিশেষ কোনো সুবিধা না করতে পারলেও দুর্নাম বেশ ভালোভাবেই কামিয়েছেন। তাই বিজনেসের ক্ষেত্রে কখন আপনি সেই বিজনেস শুরু করছেন বা কখন আপনার প্রোডাক্ট মার্কেটে এন্টার করাচ্ছেন এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। ভিডিওতে বলা প্রতিটি পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুঁজে বের করুন আপনি এসবের কোন বিষয়টিতে দুর্বল। এর জন্য প্রয়োজন হলে ভিডিওটি বারবার দেখুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর এমনই বিজনেস রিলেটেড ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।